রাত 10টা। বাংলাদেশ বেতার রাজশাহী। শুরু হচ্ছে অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে ধারাবাহিক নাটক চন্দ্রনাথ। 4 পর্বের ধারাবাহিক এ নাটকের আজ শুনবেন 3য় পর্ব। বেতার নাট্যরূপ মোস্তফা মুহাম্মদ আব্দুর রব। নাটকটি প্রযোজনা করেছেন ডাক্তার আফজালুর রহমান সিদ্দিকী মুকুল। শুনুন নাটক চন্দ্রনাথ। চন্দ্রনাথ এবং সরজুর মায়ের অন্ধকার জীবন নিয়ে চরম উত্তেজনা, হতাশা, ক্ষোভ এবং বিদ্রূপের মধ্যে দিয়ে কথা হতে থাকে। পরিশেষে সরজুর বিষপানে আত্মহত্যার সিদ্ধান্তের মধ্যে দিয়ে কথা শেষ হয়। তারপর আমি যে কিছুতেই বিষ খেতে পারবো না। একা হলে মরতে আমার কোনো ভয় ছিল না, কিন্তু আজ তো আমি একা নই। আমি মা হতে চলেছি। মা হয়ে আমি সন্তানকে কি করে বধ করব? আমি জানি এরপর আমার স্বামী আর কখনো আমার মুখ দেখবেন না। এ বাড়ি ও বাড়ির কেউ আমাকে দয়া করবেন না। গায়ের কেউ অনুগ্রহ করে আমার পাশে দাঁড়াবে না। আমাকে সরে যেতেই হবে। কিন্তু যাব কোথায়? মায়ের কাছে নাকি হরিদয়াল দাদুর কাছে? কিন্তু এটা তো দাদুর পাঠানো চিঠির কারণে। এত রাত অবধি সরজুর ঘরের দরজা ভেজানো। যাই দেখি। সরজু, এখনো কি? আমি বিষ খেতে পারিনি। আমি একা হলে বিষ খেতে আমার কোনো ভয় ছিল না, কিন্তু আজ তো আমি একা নই। আমার গর্ভে রয়েছে তোমারই সন্তান। তাকে কি করে বধ করব? সরজু, এমন কাজ আর কখনো করো না। কখনো না, কোনো দিন না। আমি জানি আমার সুখের দিন ফুরিয়ে এসেছে। আমি জানি তোমার এই বিরাট বাড়ির কোনো স্থানে আমার জন্য সামান্যতম আশ্রয় হবে না, যেখানে আমার লজ্জাহত মুখখানা লুকাতে পারবো। সমস্ত গ্রামের মধ্যে আমার জন্য কারো মায়া মমতা নেই। আর তাই ভাদ্র মাসের এই 7টা দিন তোমার বাড়িতে থাকবার অনুমতি চাইছি। জানোই তো, ভাদ্র মাসে বাড়ির কুকুর বিড়ালও তাড়াতে নেই, অতি গৃহস্থর অকল্যাণ হয়। এই 7টি দিন পার হলেই আমি অজানার পথে নিরাশ্রয় এক ভিখারিনীর মতো চলে যাব। তাই হবে। আমার দূরদৃষ্ট আমি ভোগ করব, সেজন্য তুমি দুঃখ করো না। আমার মতো দুর্ভাগিনীকে ঘরে এনে অনেক সহ্য করেছ। যাদের দয়া করেছ তারাও বলতে ছাড়েনি। তাই বলছি, আর সহ্য করো না। আমাকে বিদায় দিয়ে আবার তুমি সংসারী হও। আমার এমন সংসার তুমি ভেঙে ফেলো না।
বৌমা, কাগজের এখানে তোমার নামটা লিখে দাও। কেন মামিমা? যা বলছি তাই করো তো বৌমা। কেন নাম লিখে দেব তাও কি শুনতে পাবো না? এটা বাছা তোমার ভালোর জন্য। এখানে যখন তুমি থাকবে না, তখন কোথায় কিভাবে থাকবে আমরা বাছা তার খোঁজ নিতেও যাব না। এই কাগজের বলে সরকার মশাই মাসে মাসে তোমাকে 5টা করে টাকা পাঠিয়ে দেবে। এটা তোমার খোরাকি। 5 টাকা মন্দ কি? ভালো মন্দ তো আমিও বুঝি। মামিমার বুকের ভেতর আমার জন্য কতটা হিত লুকিয়ে রয়েছে তাও তো আমি বেশ বুঝতে পারছি। আমার প্রাসাদ তুল্য অট্টালিকা নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে, আর সামান্য কটা ইটের জন্য নদীর সঙ্গে কলহ করতে যাব? বৌমা। হ্যাঁ মামিমা, লিখে দি। আজ মাসের কত তারিখ বৌমা? আজকে আমার যাবার দিন মামিমা। আকাশে তো রোদ নেই, বৃষ্টিও পড়ছে। কি যে হয়! ও নিয়ে আপনি ভাববেন না মামিমা। এসো, সবকিছু তুমি বুঝে নাও। বড়ই আলমারিতে কাপড় চোপড় সব রেখে দিয়েছি। সমস্ত সোনার গহনায় এই সিন্ধুকে রাখা আছে। তালা লাগিয়ে দিয়েছি। এই যে চাবি নাও। যতদিন আরেকটা বিয়ে না করো ততদিন চাবির গোছা অন্য কাউকে দিও না। সব লুটে পুটে নেবে। যেখানে হয় রেখে দাও। তা হয় না। নাও, কাঁদবার চেষ্টা করছো। দেখো, আজ আমার যাবার সময়। এমনিতেই বৃষ্টিতে পথ ভিজিয়ে দিয়েছে, তোমার চোখের জলে আরো ভিজিয়ে দিও না। মনে করে দেখো, কোনো দিন একটা পরিহাস করিনি, তাই যাবার দিনে একটু তামাশা করলাম। রাগ করো না। যা কিছু ছিল সবই আলমারিতে রেখে তালাবদ্ধ করে দিলাম। দেখো, মিছে মিছে আমার একটা জিনিসও যেন নষ্ট না হয়। কি দেখছি, যার সারা গায়ে অলংকার ঝলমল করত, তার কিছুই নেই। শুধুমাত্র হাতে কয়েকটা সাধারণ কাঁচের চুড়ি। কি দুর্ভাগ্য আমার! মুখ ফুটে বলতেও পারছি না। কয়েকটা অলংকার পরে নিতে। আমি জানি, আমি বুঝতে পারছি, এই দেবীর প্রতিমাকে অপমান করবার সাধ্য আমার নেই। আমি যাচ্ছি বলে অনর্থক দুঃখ করো না। আমি জানি এতে তোমার হাত নেই। আমি জানি লোকনিন্দা বড় নিন্দা। ও দায় থেকে না পারবে নিজেকে বাঁচাতে, না পারবে আমাকে বাঁচাতে। আমার মত পতিত এক নারীর জন্য এমনিতেই অনেক করেছো তুমি। যদি কখনো মনে করো আমার জন্য না হোক, তোমার সন্তানের জন্য মঙ্গল প্রার্থনা করো। প্রার্থনা করো আমি যেখানেই থাকি, যেভাবেই থাকি, আমার গর্ভজাত তোমার সন্তানকে যেন মানুষ করতে পারে। জাত পাতের দুঃসহ কলহ যেন তাকে স্পর্শ না করে।
এ কি, এভাবে ছুটে পালাচ্ছ কেন? আমার যে আরো কথা আছে। মা, গাড়ি তৈরি, এখনই স্টেশনে রওনা হতে হবে। বাবু আমাকে বলে দিয়েছেন তোমাকে কোথায় নিয়ে যেতে হবে, কোথায় রেখে আসতে হবে। এসো মা। মামিমা, আমি বেশ বুঝতে পারছি। দেখে নিন, ছোট যে টিনের বাক্সটা আমি নিয়ে যাচ্ছি, ওতে কি আছে। এই যে দেখুন। না না, থাক। পুরানো কখানা কাপড়, খান কয়েক পুস্তক, আর এই যে ওর দুখানা ছবি। বলেন তো এগুলোও রেখে যাই? না না, ও আর কি, নিয়ে যাও। সরকার মশাই। হ্যাঁ মা, বাক্সটা আমাকে দাও। ভগবান, আমি ভৃত্য, তাই আজ আমার এই শাস্তি। মা সীতা বিসর্জনের শক্তি কি আমার আছে? তারপরও দায় আমাকেই বইতে হচ্ছে। এই যে কত কষ্টের, বুকের ভেতরটা বারবার মোচড় দিয়ে উঠছে। মা, উঠে পড়ো। না মা, না, চোখের জল মুছে ফেলো। ও এক ফোঁটা জলের যে অনেক দাম। মা, এই সমাজ, এই সমাজের মানুষ, এরা কোনোদিন এর মূল্য দিতে জানে না। কাজটা মনে হয় ভালো হলো না। মায়ের দোষে যদি অপাপবিত্র মেয়েকে দোষী হতে হয়, কিন্তু পিতার অপরাধে তো পুত্রের। ভগবান, আজ আমার স্বীকার করতে আপত্তি নেই, কাজটা সত্যি সত্যি ভালো হলো না। হরিদয়ালের চিঠির কথা আমার স্ত্রীকে জানানো ঠিক কাজ করেনি। ও না হলে কথাগুলো সারা গ্রামে ছড়িয়ে যেত না। বাবু, বাইরে একজন লোক দাঁড়িয়ে আছে। কে? এর আগে দেখিনি কোনোদিন। কথা বলেছিস? না, মনে হলো আপনাকেই হয়তো। চল দেখি। আমি একজন পথিক। এটা কি মণিশঙ্কর বাবুর বাড়ি? হ্যাঁ। তার সঙ্গে কথা হতে পারে? আমি মণিশঙ্কর। নমস্কার, আপনার কাছেই এসেছি আমি। তুমি কি কাশী থেকে আসছো? আগে হ্যাঁ। হরিদয়াল পাঠিয়েছে? আগে হ্যাঁ। টাকার জন্য এসেছো? আগে হ্যাঁ। তবে আমার কাছে কেন? আমি টাকা দেব তাই কি তুমি মনে করেছো? না বাবু, দয়াল ঠাকুর বলে দিয়েছেন আপনি টাকা পাবার সুবিধে করে দিতে পারেন। তা পারবো। এসো, ভেতরে এসো। হরিচরণ, বাইরে থেকে দরজাটা বন্ধ করে দিয়ে বারান্দায় বসে থাক তুই। হ্যাঁ বাবু। বসো। হ্যাঁ, এবার বলো, ঘটনাটা কি সত্য? হ্যাঁ বাবু, এই দেখুন সুলোচনার লেখা চিঠি। দাও দেখি। কিন্তু
এতে তো বৌমার দোষ প্রমাণ হয় না রাখাল। সরজুর কোনো দোষ নেই, তবে মায়ের দোষে মেয়ে দোষী হয়ে পড়েছে। যার নিজের কোনো দোষ নেই, কি জন্য তাকে বিপদে ফেলেছ? আমার কোনো উপায় ছিল না বাবু, টাকার জন্য এসব করতে হয়েছে। দেখো বাপু, এ দুর্নাম প্রকাশ পেলে আমিও ভারী লজ্জা পাব। চন্দ্রনাথ আমার ভাতুষ পুত্র। আমি যে নিরুপায় বাবু। সে কথা তো তোমার দিকে তাকালেই বোঝা যায়। রাখাল, ধরো টাকাটা আমি যদি দিয়ে দিই। ভালোই হয়, তাহলে কষ্ট করে চন্দ্রনাথ বাবুর কাছে যেতে হয় না। টাকা পেলে তুমি এই গ্রাম ছেড়ে চলে যাবে, কখনো কারো কাছে কোনোদিন এ কথা প্রকাশ করবে না। কি ঠিক তো? ঠিক বাবু, আমাকে আর কোনোদিন এ গ্রামে কেন, এ তল্লাটেও দেখতে পাবেন না। কত টাকা চাই? 2000 টাকা বাবু। বসো, দিচ্ছি। হরিচরণ, বাবু। নায়েবকে ডেকে নিয়ে আয়। হ্যাঁ বাবু। বাবু। তোমাকে যা বলেছি মনে আছে তো? হ্যাঁ বাবু। এই নাও চিঠি, ওখানে গিয়ে ভালো করে বুঝিয়ে বলবে 10টা টাকা দিও নায়েবকে। চিঠিতে নম্বর লেখা আছে। গাড়িতে করে যেও। তাহলে আসি বাবু। হ্যাঁ, এসো, দেরি করো না। বুঝলে রাখাল, দিনকাল বদলেছে, এখন জমিদারি চালানো খুবই মুশকিল হয়ে পড়েছে। হ্যাঁ বাবু। হ্যাঁ রাখাল, এই নাও, ভালো করে রেখো, কেউ যেন বুঝতে না পারে। আর শোনো, 10 ক্রোশ দূরে সরকারি কাচারি বাড়ি, ওখানে যে খাজাঞ্চি বাবুকে দিলে টাকা দুটো ভাঙিয়ে দেবে। অন্য কোথাও ভাঙাতে যেও না, বোঝোই তো লোকজন আর ভালো নেই, ঝামেলায় পড়তে পারো। আর ঝামেলা মানেই তো বোঝো, একেবারে থানা পুলিশের ঝামেলা। ঠিক বলেছেন বাবু। পথে কারোর সঙ্গে গল্প টল্প করতে যেও না, এ এলাকায় নতুন মানুষ তুমি, বিপদে পড়ে যাবে। তাহলে উঠি বাবু। রাখাল, শোনো, এরপর যদি তোমাকে এই তল্লাটে দেখতে পাই, আবার বলছি, জীবন নিয়ে ফিরতে পারবে না। মনে আছে বাবু। আবার কি? 2 টাকা বাবু। মানি ব্যাগটা যে কোথায় পড়ে গেছে বুঝতে পারিনি। এই নাও। আসি বাবু, নমস্কার। বাড়িতে তো কাউকে দেখছি না সরকার মশাই, পুরানো দাসীকেও তো দেখছি না, মাও তো নেই। তাহলে এখন কি হবে মা? আমি যে দুপুরের ট্রেনে যেতে চাচ্ছি। আপনাকে তো আটকাতে পারিনি সরকার মশাই। মা, এগুলো রাখো, তোমার জন্য না হোক, আগামীতে যে আসছে তার জন্য লাগবে। এ টাকা আমার, তোমার সইয়ের মুখে শুনেছিলাম আমি। নাও, এই বৃদ্ধির হাত ফিরিয়ে দিও না মা, নাও, ভালো করে আঁচলে বেঁধে নাও। না বলো না মা, না বলো না। সরকার মশাই, এ দায়ভার তো আমার স্বামীর। সে আমি জানি মা, কিন্তু বাবুর সাহসে কুলোয়নি তোমার হাতে টাকা দেবার। নাও মা, নাও। না না, আমি তোমাকে ছোট করতে চাইছিলে মা। দিন। ভালো করে আঁচলে বেঁধে নাও, কেউ যেন বুঝতে না পারে। এবার আমি যাই মা। হ্যাঁ, আসুন আপনি,
দয়াল ঠাকুর এলে কি যে বলবে, আমার ভাগ্যে কি না কি আছে। আসুন আপনি। মা, বাবা বিশ্বেশ্বরের পাদপদ্মেই তোমাকে রেখে যাচ্ছি। তিনিই তোমাকে দেখবেন, তোমার মঙ্গল করবেন। কে? দাদুমশাই, আমি। সরজু, তুই? যা ভেবেছিলেন ঠিক তাই হয়েছে। ওরা তাড়িয়ে দিয়েছে। এখানে তো তোর স্থান হবে না। একবার আশ্রয় দিয়ে আমার যথেষ্ট শিক্ষা হয়েছে। আর নয় বাবা, আর নয়। মা কোথায়? কোন থেকে নচ্ছার মেয়ে মানুষ, জানি না কোথায় পালিয়েছে। যাবার আগে তো আমাকে একবারে ডুবিয়ে দিয়ে গেছে। যেরকম চরিত্র, কাজটাও সেরকমই করেছে। বলা তো যায় না, নতুন কাউকে পেয়ে গেছে হয়তো। মনে হয় বেশ সুখেই আছে। আমি তো মায়ের কাছে ফিরে এসেছিলাম। আমি তোকে ঠাঁই দিয়ে জাত হারাতে চাইনি। অনেক কষ্টে যাত্রা বেঁচে গেছি। তোকে নিয়ে কিছু ঘটলে কাশি না ছেড়ে কোনো উপায় থাকবে না। যে মানুষটা তোকে আদর করে নিয়ে গিয়েছিল, ওকে তোর মাথা গুজবার জন্য একটা কুড়ে ঘরও করে দিতে পারেনি। আর তাই নিজের দায় আবার আমার ঘাড়ে তুলে দিতে তোকে এখানে পাঠিয়েছে। না না না, তোকে আমি আশ্রয় দিতে পারবো। দাদুমশাই, মা নেই, আমি যাব কোথায়? কাশির মতো জায়গায় তোদের মতো মেয়েদের সমস্যা নেই তো। শরীরে যৌবন আছে, একজনকে খুঁজে দেখে। দাঁড়িয়ে আবার বসে পড়লি যে? এমন বিপদে তো আগে কখনো পড়িনি। অপমান না করলে বুঝি যাবি না? দেখ সরজু, চুলের মুঠিতে হাত দেবার আগে সরে যা। বাবাজি, অনেক আগেই এসেছি আমি। বাইরে দাঁড়িয়ে তোমাদের কথা শুনছিলাম। ছি দয়াল, ছি। সরজু যে, কখন এলে মা? খুড়ো, তোমার ছেলের বাড়িতে না এসে এখানে কেন মা? দাও মা, বাক্সটা আমার ঘাড়ে তুলে দাও। চলো মা, সন্ধে হয়ে আসছে। কি বসে থাকলে কেন মা? তোর বুড়ো ছেলের বাড়ি যেতে লজ্জা কিসের? সেখানে কেউ তোকে অপমান করে কথা বলবে না। মা বেটা মিলে নতুন করে সংসার সাজাবো। চল মা, দেরি করিস নে। খুড়ো, কি করছো তুমি? কিছু না বাবাজি, চল না মা। কেন বসে থেকে অনর্থক কটু কথা শুনছিস? খুড়ো কি একে বাড়ি নিয়ে যাচ্ছ? না বাবাজি, ওকে রাস্তায় বসিয়ে দিতে নিয়ে যাচ্ছি। কিন্তু খুড়ো, কাজটা ভালো হচ্ছে না। কাল কি হবে ভেবে দেখো। শিগগির চল মা, নইলে আবার কি সব বলে দেবে। খুড়ো, শেষ পর্যন্ত কি জাতটা খোয়াবে? বাবাজি, আমার জাত নাও দিতে পারি। আমাদের সঙ্গে তাহলে আহার বিহার বন্ধ হলো? দয়াল, কবে কার বাড়িতে কৈলাস খুঁড়ো পাত পেতেছে? না পাত পাত, তবুও সাবধান করে দিচ্ছি। আমাকে ভয় দেখাচ্ছ দয়াল? আমি কি কাশীর পান্ডা, না যজমানদের মন জুগিয়ে অন্যের সংস্থান করি? তাছাড়া তোমার মায়ের অপকর্মের কথা ভুলে গেলে নাকি? শোনো দয়াল, আমাকে ভয় দেখিও না। আমি যা ভালো বুঝি চিরদিন তাই করে এসেছি, আজও তাই করব। আমাকে নিয়ে তোমার দুর্ভাবনার আবশ্যক নেই। আমাকে তুমি ভুল বুঝছো খুড়ো। দয়াল, আমি তোমার সব কথার উত্তর দিয়েছি। আমার মাকে আমি ঘরে নিয়ে যাচ্ছি। তোমার মতো পথে ফেলে দেবার অভ্যেস আমার নেই। আয় মা, আয়, পা চালিয়ে আয়। দয়াল পাগল হয়ে গেছে। আয় আয়, সন্ধে পার হয়ে যাচ্ছে।
মা, এই তোর বাড়ি, এই তোর নতুন সংসার, আমি তোর ছেলে। আমি তো সারাদিন দাবা নিয়েই থাকি। দুপুরে একটু ভাত আর রাতে আমাকে একাট্টু দেখিস মা, আর নিজের মতো করে সংসার চালিয়ে নিস। মা, তোকে আমি আশ্রয় দিয়েছি বলে নিজেকে ছোট মনে করিস নে। বাবা বিশ্বেশ্বর তোকে আশ্রয় দিয়েছেন, এ সত্য তোকে মানতে হবে মা, এই সত্য তোকে মানতেই হবে। মনে হয় আমি ভুলে গিয়েছিলাম জ্যাঠামশাই, আমি বাবা বিশ্বেশ্বরের পাদপদ্মে আশ্রয় নিতে এসেছি। অনর্থক হরিদয়াল দাদুর পায়ে মাথা কুটছিলেন, তার অপমান শুনছিলেন। দেখো জ্যাঠামশাই, ভগবানের কি বিচার! স্বামীর সংসার হারিয়ে ছেলের সংসারে আশ্রয় হলো, অপমানের বদলে ভালোবাসা পেলে। বিশ্বাস আমাকে ভারমুক্ত করে দিল। জানিনি এরপরে কি হবে। দেখো মা, আমি একটা সত্য বুঝি, মানুষকে ভালোবাসার চেয়ে বড় সত্য আর কিছুতেই নেই। তারপরও কত মানুষ এই ভালোবাসাকে বাজারে তোলে, কেউ বা তোলে চিতায়, কেউ বা হাত পা বেঁধে ফেলে দেয় গঙ্গায়। এটুকু জীবনে কত কি যে দেখলেম, কত কি যে শুনলেম, কত কি যে বুঝলেম। তাই তো বলি, চন্দ্রনাথবাবু ভালোবাসার নয়, জীবনের দায়ভার নিয়ে তোকে আগলে রাখতে পারত। ভালোবাসার দায়ভার এতই ভারী, সব মানুষ ওভার বইতে পারে না। সে কারণেই চন্দ্রনাথবাবু ভালোবাসার দায়ভার বইতে যেয়ে এক মাতালের কাছে হেরে গেল। তার তো সবই ছিল, বাড়ি ছিল, ঘর ছিল, অর্থ সম্পদ, কি ছিল না। থাক ওসব কথা, তুই ওই ঘরটা গুছিয়ে নে। তোর অঙ্গে চাদর বালিশ সবই আছে। মা, এখনো তোর চোখ দিয়ে জল পড়ছে? মুছে ফেল, আমি একটু বাজার ঘুরে আসি। বলো নায়েব। আগামীকাল মামলার তারিখ পড়েছে বাবু। উকিলবাবু বললেন আর 2-1টা তারিখ পড়তে পারে। আরো বললেন রাখালের সাজা হবেই হবে। যাবার সময় কচুয়ানকে বলে যাও, সকাল সকালেই রওনা হব আমি, আমার সাথে তুমিও যাবে। হরিচরণ তো যাবেই। আচ্ছা নায়েব, চন্দ্রনাথ কি বাইরে টাইরে বেরোয়? আমার চোখে পড়েনি, তবে মনে হয় বেটের হন। মানুষ আর কত ঘরে থাকতে পারে? ঘটনাগুলো এত দ্রুত ঘটে গেল, ওর জন্য কিছুই করে উঠতে পারলাম না। এখন বুঝতে পারছি নায়েব, একটু সময় পেলে চন্দ্রনাথের জন্য কিছু করা যেত। হয়তো বৌমাকেও এভাবে চলে যেতে হতো না। আমারও তাই মনে হয় বাবু। দোষ মা করেছে, অথচ দোষী হতে হলো বৌমাকে। কদিন ধরে আমিও সেটাই ভাবছি। একবার ভেবে দেখো নায়েব, মায়ের দোষে আমরা মেয়েকেই দোষী করে শাস্ত্রের বিধান খুঁজি, কিন্তু পিতার দোষে তো পুত্রের গলায় দড়ি বেঁধে টানা হ্যাচড়া করি নে। তার জন্য কারো জাত চায় না, ধর্মনাশও হয় না। সামান্য একটা প্রায়শ্চিত্ত করলেই সমাজ মাথা নেড়ে মেনে নেয়। আর মেয়েদের জন্য বড় বড় প্রায়শ্চিত্ত করেও সমাজে ঠাঁই মেলা ভার।
হরিদয়াল পাণ্ডাও কিছুটা সময় নিতে পারত, চিঠিটা ওভাবে না লিখলেও পারত। আজ বুঝতে পারছি হরিদয়াল তার ব্যবসাকেই বড় করে দেখেছে, আর যেমন করে হোক রাখালকে ঘাট থেকে নামাতে চাইছিল। আমি তো হরিদয়ালকে চিনি। তাহলে নায়েব, এসো তুমি। আর শোনো, চন্দ্রনাথের দিকে একটু লক্ষ্য রেখো। বাইরে এলে কথাবার্তা বলো। এখন তোকে আমাদেরই দেখে রাখতে হবে। এসো তুমি। আজ আমি শুধু চন্দ্রনাথ, কি ঘুম রে বাবা? বেলা দুপুর হয়ে গেছে। বাবা চন্দ্রনাথ, ওঠো বাবা। হ্যাঁ? ও মামিমা, সকালের খাবার দেখছি ঢাকাই আছে। ওঠো, স্নান সেরে এ দুটো খেয়ে নাও। এভাবে থাকলে যে পেটে পিত্তি পড়বে বাবা। ওঠো। ময়নার মা সকালে খাবার দিয়ে গেছে, ডাকিনি তোমাকে? ময়নার মা কেন? ময়নার মা দেবে না তো কে দেবে? আমার যে কত কাজ বাবা, অবসর তো পাইনি। তাই তো বলে আসছি, একটা বিয়ে করো। সম্বন্ধ নিয়ে প্রতিদিনই এ বাড়ি ও বাড়ি ঘটক আসছে। তোমার মামা বাবু তো ঘটকদের সঙ্গে কথা বলতে বলতে... আমি তো এ নিয়ে কাউকে কিছু বলিনি মামিমা। আমরা বেঁচে থাকতে তুমি কি বলবে বাবা? কথাবার্তা তো আমরাই বলবো। অনেকগুলো মেয়ে দেখা হয়ে গেছে। আমাদের পছন্দ হলে তুমি একটাবার দেখে আসবে। সামনে অগ্রহায়ণ মাসে ভালো দিনও পাওয়া গেছে। গুরুদেব এসেছিলেন, ছোটখাটো একটা প্রায়শ্চিত্তের বিধানও দিয়ে গেছেন। তোমার কাকা তো কদিন আগেই তোমার মামা বাবুকে বলে দিয়েছে তোমার সঙ্গে কথা বলে বিয়ের কদিন আগেই প্রায়শ্চিত্তের দিনক্ষণ ঠিক করতে। এছাড়া এ মাসেই তো দুর্গা পুজো, তাই... মামিমা, আমাকে না জানিয়ে তোমরা তো অনেক দূরে গিয়েছো। বাবা, তোমার দিকে তাকালে যে বুকের ভেতরটা মুচড়ে ওঠে। সহ্য করতে পারিনি বাবা, তাই তো... আহ,
কেন যেন মনে হচ্ছে আর এখানে থাকা যায় না। এরা আমাকে ইচ্ছের বিরুদ্ধে চারদিক থেকে ঘিরে ধরতে চাইছে। কইরে মনি, রাতের গাড়িতে আমি এলাহাবাদ যাব, আমার জিনিসপত্র গুছিয়ে দে। এসব কি শুনছি চন্দ্রনাথ? ঠিকই শুনেছ মামিমা। পুজো শুরু হয়েছে, এই সময় বাড়ি ছেড়ে চলে যাবে? গ্রামের লোক শুনলে আমাদের বলবে কি? বাবাজি, এ কি শুনলেন? তুমি নাকি বাড়ি ছেড়ে চলে যাচ্ছ? হ্যাঁ মামা বাবু। কিন্তু কেন? কিছুই ভালো লাগছে না আমার। আমাকে না জানিয়ে অনেক কিছু হচ্ছে, এসবের মানেও আমি বুঝে উঠতে পারছি না। আমার কিছু বলার থাকতে পারে, আমার অন্যরকম ইচ্ছে থাকতে পারে, কিন্তু মনে হচ্ছে ছি ছি, এসব কি বলছো তুমি? হ্যাঁ, তবে হ্যাঁ, তোমার জন্য মেয়ে দেখছি আমরা, কিন্তু বিয়েটা তো তোমার মতের বাইরে যে হবে না। তাছাড়া পুজোর শুরু আর ষষ্ঠী, এর মধ্যে তুমি... মামা বাবু। বলো বাবাজি। আপনাদের কি মনে হয় আমি অল্প বয়স্ক একজন বালক? আমার বোধ এখনো পরিপক্ক হয়নি? আমি নিজে কিছু বুঝতে পারিনি? আমি কি নিজে থেকে আপনাদের দায়িত্ব দিয়েছি? চন্দ্রনাথ, বাবাজি, এসব কি বলছো তুমি? এ বাড়ি তোমার, বিষয় সম্পত্তি তোমার, আমরা তোমার আশ্রিত। আমরা যা করতে চাইছি সবই তো তোমার মঙ্গলের জন্য। একটা ভুল হয়ে গিয়েছিল, আর যেন সেরকম ভুল না হয় আমরা তো সে চেষ্টাই করছি। না বাবা, এর মুহূর্তে তুমি বাড়ি ছেড়ে চলে যেও না। ওই তো তোমার কাকাও এসে গেছে। এসব কি শুনছি চন্দ্রনাথ? ঠিকই শুনেছেন কাকা। তুমি বাইরে যাবে, যাও, এ নিয়ে আমি কিছু বলতে চাইছি না। দেখো বাবা, আজ ষষ্ঠী, এ সময় যদি বাড়ি ছেড়ে চলে যাও, গ্রামের মানুষ কি বলবে? শোনো বাবা, তোমার বাবা নেই, আমাকে মানো বা না মানো, আমি তোমার অভিভাবক। আমি অনুরোধ করছি বাবা। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি ছোট কাকা, আমাকে বাধা দেবেন না। আমি আর সহ্য করতে পারছি না। কি আর বলবো বাবা, তুমি তো আর এখন ছোট খোকাটি নও, জোর করে তোমাকে বোঝানোও যাবে না, সে আমি জানি। আমারও কানে কিছু কথা এসেছে, ওতে আমার সায় নেই। আমি তাড়াহুড়ো করে কিছু করার পক্ষপাতী নই। তুমি যখন বাড়িতে থাকবে না, তোমাকে তো বেঁধে রাখা যাবে না। মানুষটার কোনো কথাই রাখলে না বাবাজি, আমার খুবই খারাপ লাগছে। আমরা এমন কিছুই তো করিনি যাতে তোমার অমঙ্গল হয়। হরকালী, এসো। ঠান দিদি, হঠাৎ কি মনে করে? সরজু চলে যাওয়ার পর থেকে তুমি তো এ বাড়িতে আসনি। আজ নাকি তুমি বাইরে যাচ্ছ? হ্যাঁ, যাচ্ছি তো। পশ্চিমে যাবে? যেতে পারি। আর কোথাও যাবে কি? আমি বুঝতে পেরেছি ঠান দিদি, তুমি কি বলতে চাইছ। আমি শুধু জানতে চাইছি। মনে হয় না। দাদা, আরেকটা কথা বলবো? বলো। দাদা, তার একটা উপায় করলে না? উপায় আর কি করব দিদি? কাশিতে কোথায় আছে সই? বোধহয় মায়ের কাছে আছে। সেখানেই তো থাকবার কথা, কিন্তু... কিন্তু কি ঠান দিদি? রাগ করো না দাদা। না ঠান দিদি, তুমি বলো।
টাকা করে দিও দাদা। আজ না হয় সে একলা আছে, দুদিন পরে কে কে দুদিন পরে? তার পেটে যা আছে ভালোই ভালোই তা যদি বেঁচে মরতে থাকে তাহলে। ঠান্দিরে, আজ বুঝি ষষ্ঠী? হ্যাঁ ভাই। আজ তাহলে যাবে মনে করছো? তাই ভাবছি। তবে তাই করো। আমার একটা অনুরোধ তুমি রাখো ভাই। কি ঠান্দিরে? পুজোর পর সেখানে যেও, এ কটা দিন বাড়িতেই থাকো, নইলে সবাই কষ্ট পাবে। বাড়িতেই থাকবো? হ্যাঁ ভাই। কখনো তোমার কাছে কোনো কিছু নিয়ে অনুরোধ করিনি, আজ করছি। এ কটা দিন বাড়িতেই থাকো। তুমি যখন বলছো বাড়িতেই থাকবো, আমার মাথায় হাত রেখে বলো। এই তো ঠান্দিদি, এ কটা দিন আমি বাড়িতেই থাকবো। সরকার মশাই। বাবু। সরজুকে কাশিতে রেখে আসবার সময় হরিদয়ালকে কি কিছু বলে দিয়েছিলেন? তার সঙ্গে তো আমার দেখা হয়নি বাবু। দেখা হয়নি মানে? তবে কার কাছে দিয়ে এসেছিলেন? ওর মায়ের সঙ্গে দেখা হয়েছিল তো? আগে না, বাড়িতে তো কেউ ছিল না। বাড়িতে কেউ ছিল না? কেউ থাকে কি না সে সংবাদ নিয়েছিলেন? হরিদয়াল তো অন্য কোথাও উঠে যেতে পারে। আমি সংবাদ নিয়েছিলাম, হরিদয়াল ও বাড়িতেই থাকে। হরিদয়াল ও বাড়িতেই থাকে। আচ্ছা, পুরনো দাসী? না, সেও ছিল না। সেও ছিল না, হরিদয়ালও বাড়ি ছিল না। আচ্ছা সরকার মশাই, এ পর্যন্ত তাকে কত টাকা পাঠিয়েছেন? না বাবু, টাকা কড়ি কিছু পাঠাইনি। টাকা কড়ি কিছু পাঠাননি? কিন্তু কেন? মামা বাবু বললেন 5 টাকা হিসেবে পাঠালেই হবে। 5 টাকা? মাত্র 5 টাকা? আগে হ্যাঁ। 5 টাকা হিসেবে কেন? টাকা কি মামা বাবুর না আমার? আপনার। তাহলে 5 টাকা কেন? এ তো ভিক্ষের মতো হয়ে গেল। সরকার মশাই শুনুন, হরিদয়ালের কাছে চিঠি পাঠিয়ে জেনে নিন সরজু কোথায় আছে। তারপর সে ঠিকানায় 500 টাকা করে পাঠাবেন। তাই হবে বাবু। আসুন, কথাটা মনে রাখবেন। টাকা আমার, আমি পাঠাতে বলেছি। আজ আমি এলাহাবাদে, কাল আমি অন্যখানে, আবার ঘুরে এলাম এই এলাহাবাদ।
থাকতে পারে না? কি এমন কথা? ঠান দিদি, আমি জানি না কি বলবে তুমি, তারপরও কিছু একটা আশা নিয়ে তোমার চিঠি পেয়ে ছুটে এসেছি। বলো ঠান দিদি, বলো, আমাকে ঘরের মধ্যে রেখো না। সরোজের কোনো খবর পেয়েছ কি? বলো ঠান দিদি, সরোজ কি চিঠি লিখেছে? আমার কাছে না হোক, তোমার কাছে, নাকি হরিদয়াল কোনো খবর দিয়েছে? আমার বাড়ি তো আগের মতোই আছে, সরকার মশাই হিসেবের খাতায় মুখ গুজে আছে, মামা বাবু মামিমা তাদের রাজত্ব চালিয়ে যাচ্ছে। কিন্তু ঠান দিদি, কিছু বলবে না তুমি? চন্দ্রনাথ, তোমার কাছে কিছু শুনতে চেয়েছি আমি। আমি কি বলবো? তাহলে আমারও তো একই কথা, আমি বলবো তোমাকে। কিছু যদি বলার নাই থাকে, তাহলে মিথ্যে ক্লেশ দিয়ে আমাকে ডেকে আনলে কেন? বাড়ি না এলে কি ভালো দেখায় ভাই? দাদা, যা হবার তা তো হয়েছেই। এখন তুমি সংসারী না হলে আমাদের যে দুঃখ রাখবার স্থান থাকবে না ভাই। তা আমি কি করব? আমার উপর তুমি 1000 বার রাগ করতে পারো, আমার মুখ আর কখনো না দেখতেও পারো, তারপরও আমি ওই একটা কথাই বলবো, নতুন করে সংসার করো তুমি। এত বড় বাড়িটা একটা মানুষের জন্য খা খা করছে, বাড়ি ছেড়ে তুমি ছুটে বেড়াচ্ছ, আর কেউ না জানুক, আর কেউ না বুঝুক তোমার বুকের ভেতর কি আগুন জ্বলছে আমি তো বুঝি। আমিও যে বিয়ের 3 বছর পর থেকে অকালে স্বামীকে হারিয়ে সেই আগুনেই পড়ছি ভাই, সেই আগুনেই পড়ছি। আপনার শরীর খারাপ, তাই? হ্যাঁ বাবা, মনে হচ্ছে যাবার সময় হয়ে আসছে। ওভাবে বলছেন কেন ছোট কাকা? এমন কি বয়স হয়েছে আপনার? আমি বেশ বুঝতে পারছি বাবা, আমাকে আমাকে মাফ করে দিও। সেদিন থেকে যে জ্বালায় জ্বলে যাচ্ছি আমি, তা শুধু অন্তর্যামী জানে। বাবা, আবার বিয়ে করে সংসার ধর্ম পালন করো। আমি তোমার মনের মতো পাত্রী খুঁজে রেখেছি। তোমার মতামত জানবার জন্য এখনো আমি কথা দিইনি। বাবা চন্দ্র, লোকে তো এক সংসার গত হলে দ্বিতীয় সংসার করে। এক সংসার গত হয়েছে এ খবর পেলে পারি। দুর্গা দুর্গা, এমন কথা বলতে নেই বাবা। আমি তোমাকে সংসার ত্যাগী করেছি, এ দুঃখ আমার মরলেও যাবে না। কোথায় সম্বন্ধ স্থির করেছেন? কলকাতায়। তুমি একবার নিজে দেখে এলেই হয়। তবে কালই যাব। তাই করো বাবা, যদি পছন্দ হয় আমাকে পত্র লিখো। বাড়ির সকলকে নিয়ে আমি কলকাতায় উপস্থিত হব। আমার মন টেনে বলছে বাঁচবার আর বেশি দিন নেই বাবা। তোমাকে সংসারী রেখে যেতে পারলেই স্বচ্ছন্দে ওপারে যেতে পারবো। আর একটা খবর তোমাকে দিই, যে রাখাল ভট্টাচ আমাদের পরিবারের এত বড় অশান্তির ঝড় তুলেছে, 2000 টাকা চুরির অপরাধে আমি আদালতে মামলা করেছিলাম। এখন সে 2 বছরের সাজা খাটছে।
সরকার মশাই, কলকাতা যাবার আগে কি বলছিল আপনাকে? জানতে চাইছিল আজ পর্যন্ত কাশিতে কত টাকা পাঠানো হয়েছে। আর কিছু না? না মা। কিছু লুকোচ্ছেন না তো? না মা। কখন এলে? এই তো কলকাতা থেকে এসে মণিশঙ্কর বাবুর কাছে গিয়েছিলেন। মেয়ে পছন্দ হয়েছে বাবুর? না। বাড়িতে এলো না? বাবু গেল কোথায়? এলাহাবাদ। মণিশঙ্কর দাদা কি বললেন? তিনি তো বৌমাকে আনতে কাশি যাবেন। মরবার আগে মিনসের 72 ধরেছে। এতক্ষণ শুনলেন অমর কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে ধারাবাহিক নাটক চন্দ্রনাথ। আজ শুনলেন তৃতীয় পর্ব। বেতার নাট্যরূপ মোস্তফা মুহাম্মদ আব্দুর রব। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করলেন সরজু, আক্তার জাহান মুক্তি, মণি শঙ্কর, আব্দুর রশিদ, ব্রজ কিশোর, আনোয়ারুল ইসলাম বকুল, হরক আলী, সুলতানা খাতুন প্রিয়া, সরকার, কামারুল্লাহ সরকার, রাখাল ভট্টাচার্য, মোজাফফর হোসেন, শম্ভু মিশির, এনামুল হক অনু, ঠান দিদি নুসরাত জাহান বাবলি, নায়েব আরিফুজ্জামান নবাব, হরিদয়াল ঘোষাল, মুহাম্মদ রেজাউল করিম, হরিচরণ মাহফুজুর রহমান, কৈলাস খুড়ো মুহাম্মদ হাসান আখতার। সম্পাদনা সুদীপ্ত শেখর নাগ। নাটকটি প্রযোজনা, সম্পাদনা, পরিকল্পনা ও চন্দ্রনাথ চরিত্রে অভিনয় করলেন ডাক্তার আফজালুর রহমান সিদ্দিকী মুকুল। নাটকটির শেষ পর্ব প্রচার হবে আগামী 25শে জুলাই রবিবার রাত 10টায়।